মডার্ন এজে কিন্তু রিলিজিয়াস বা পলিটিক্যাল এই যে একটা ঝামেলা, যে আমরা দেখো একটা ইতিহাস যখন আমরা পড়লাম, ইতিহাসের একটা ধারাবাহিকতা পেলাম না আমরা? দেখো তো ভিক্টোরিয়ান এইজে কি আমরা রিলিজিয়নের কোনো প্রভাব কমন পিপলের উপরে দেখেছি, নাকি কমন পিপল রিলিজিয়নকে পুরো এক পেশে করে দিয়েছে? কোনটা বলো তো? রোমান্টিক আচ্ছা, এজ। কমন পিপল রিলিজিয়ানকে একপাশে করে হ্যাঁ, দিছিল। মানে মোটামুটি রিলিজিয়নের যেটা প্রভাব ছিল সেই রিফরমেশন পিরিয়ড, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে এলিজাবেথান পিরিয়ডের পরে আসলাম ক্যারোলাইন এজ বা কমনওয়েলথ পিরিয়ড, এইখানে যে রিলিজিয়নের একটা প্রভাব ছিল সেটা দেখো পরবর্তীতে নিও ক্লাসিক্যাল এইজ, তারপরে হচ্ছে ভিক্টোরিয়ান ইয়া রোমান্টিক এইজ, তারপর ভিক্টোরিয়ান এজ, তারপরে মডার্ন এজ, দেখবে রিলিজিয়ন কখন যেন এক পেশে হয়ে গেছে। বরং রিলিজিয়নকে বাদ দিয়ে মানুষ বিজ্ঞান, তাই তো, মানে সায়েন্টিফিক ইনভেনশন অথবা বিভিন্ন ধরনের ডিসকভারি, হ্যাঁ, এইগুলো দিয়েই কিন্তু মানুষ দেখো নিয়ন্ত্রিত হওয়া শুরু করছে। এবং রাজনৈতিক প্রভাবটাও কিন্তু কমে গেছে। কবে থেকে? সেই নিওক্লাসিক্যাল এইজের পর থেকে দেখো আর রাজনৈতিক প্রভাব কিন্তু খুব একটা নেই। সবাই মানে এই দুটো জিনিস কখন যেন হারিয়ে গেছে, এবং মানুষ কবে যেন উন্মুক্ত হওয়া শুরু করেছে, এবং মানুষ নিজের মতো করে চলা শুরু করে দিয়েছে কিন্তু। তাহলে এই যে ইতিহাসটা আমরা একটা যে ধারাবাহিকভাবে পড়লাম, এতে কি কিছুটা হলেও মানে এই আধুনিক যুগ পর্যন্ত, মানে যতটুকু পড়েছি সেই আমাদের ওল্ড এজ থেকে শুরু করে, তাই না, 450 60 বা এই সময় থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমরা 1966 সাল পর্যন্ত যে বিষয়টা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী লাইফটা থেকে, এখানে কি একটা আমাদের একটা কি ধারাবাহিক একটা আলোচনা হয়েছে না? রাজনৈতিক ব্যাপারটা, ধর্মীয় ব্যাপারটা এবং সাহিত্যিক ব্যাপারটা। এবং দেখো এক একটার অবস্থান কিন্তু এক এক ধরনের, তাই না? এবং কোনো এই যে আমরা দেখতে পাচ্ছি, কোনো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আহ, ধর্মীয় প্রভাবটা বেশি, কোনোটাতে দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রভাবটা বেশি, কোনোটাতে দেখতে পাচ্ছি আমরা যে ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব দুটারই অবস্থান রয়েছে। আবার কোনোটাতে দেখলাম রাজনীতি বা ধর্ম কোনোটারই প্রভাব নেই, মানুষের ইন্ডিভিজুয়ালিটি, মানুষের নিজস্বতা, এগুলোর উপর কিন্তু বিশেষ, এবার যেটা বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, এটা কিন্তু বিশেষ গুরুত্ব লাভ করেছে। আর মডার্ন এজে তো এসে একদম মানে কি বলবো, মানুষ মোরালিটি পর্যন্ত হারিয়ে ফেলেছে। হুম, মানুষ একমাত্র অর্থনীতি এবং ক্ষমতা, এইগুলো নিয়ে মানুষ মোটামুটি চিন্তিত, মগ্ন, এগুলোর মধ্যেই রিলেটেড। তো আমরা একটু দেখি এখানে তোমাদের যে অবস্থানগুলো ছিল, দ্য মেইন ট্রেন্ড অফ মডার্ন পোয়েট্রি, তাহলে মডার্ন পোয়েট্রির যে ফিচারগুলো বা ট্রেন্ডগুলো এখানে দেওয়া হয়েছে 469 সাল থেকে, মানে 469 পেজ থেকে। আমি কি ভুল করলাম নাকি? এটা 73 পেজ থেকে হবে স্যার। এটা 69 পেজে নেই, 73 পেজে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে মডার্ন আমি অবশ্য এই যে টিএস ইলিয়ট এবং ডাব্লিউ বিএটস এটাও দিয়েছিলাম মনে হয়, এই কারণে এখানে 69 সাল থেকে আছে, ওইটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা তোমরা কোথা থেকে পড়ছো সেটা একটু বলো, আমি মনে এখানে মিস করে ফেলেছি। কারণ এখানে মডার্ন পয়েট স্যার আমি দুইজনকে আমরা ধরবো, টিএস ইলিয়ট এবং ডাব্লিউ বিএটস। এটা কি পড়েছো এই যে এই কোশ্চেন যেটা আছে, রিফ্লেক্ট দ্য মডার্ন লাইফ, টিএস ইলিয়ট অ্যান্ড ডাব্লিউ বিএটস রিফ্লেক্ট দ্য মডার্ন লাইফ, এটা পড়ছো? সম্পর্কে আর কি আছে এটা? হ্যাঁ, এদের পোয়েট্রি কিভাবে মডার্ন এজকে রিফ্লেক্ট করেছে, এইটা। এটা কি দেখছো সবাই? হুম, সবাই একটু কথা বলো। আমার কথা কি শোনা যায়? হুম, হাই হাই রে, কেউ কথা বলে না। হাই রে, নেটওয়ার্ক কি চলে গেল নাকি? আচ্ছা ওরে বাবা বাবা, এত বেড়ে যাচ্ছে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? মানে আমার নেটওয়ার্কে আজকে প্রবলেম আছে সেটা আমি বুঝতেছি, কিন্তু বেশি প্রবলেম হয়ে গেলে কিন্তু, হ্যাঁ এই যে দেখো, ইউ লস্ট ইওর নেটওয়ার্ক কানেকশন। আরে আচ্ছা,
শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। না, নেটওয়ার্কে আজ বললাম না খুবই ডিস্টার্ব করতেছে আজকে। এখন তোমরা যদি আবার কাল শুক্রবারে ক্লাস করতে গিয়ে অস্বস্তি বোধ করো, এই জন্য তো আমি সাহসও করছি না যে আজকে নেব না। হ্যাঁ, তোমরা তো আবার শুক্রবারে দিনটা একটু এনজয় করো, সেখানে ডিস্টার্ব করি আমি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক। হুম, তো যেটা বলছিলাম আর কি, যে এই কোশ্চেনটা তোমরা সবাই রিডিং দিয়েছো কিনা সবাই একটু বলো। প্রথমে এই কোশ্চেনটার দিকে আসি, যে টিএস ইলিয়ট এবং ডাব্লিউবিএস রিফ্লেক্ট দ্য মডার্ন লাইফ ইন দিয়ার ওয়ার্কস। এটা একবার রিডিং করছো কিনা? যদি পড়ে থাকো তাহলে যদি কারো প্রবলেম থাকে আমাকে আমার সাথে একটু শেয়ার করো, যে কোথায় কোথায় প্রবলেম হয়েছে বা কী ধরনের প্রবলেম আছে। মেনলি কবিতা, এবং কবিতাগুলো কিভাবে মানে মেনলি আমাদের মডার্ন এজের সাথে যে মানে মেন্টালিটিগুলো তুলে ধরা হয়েছে সেইগুলোর সাথে রিলেটেড বিষয়গুলো আমাকে এখানে জানাতে হবে। হুম, কেউ কিছু বলছো না, তার মানে তোমরা সবাই পড়োনি, তাই তো? আর যারা পড়েছো তারা বুঝেছো। বাট ওগুলা বেশি কঠিন করে বলেনি, যে মডার্নের যে হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম গুলো ছিল হ্যাঁ, ওই আমরা উনি প্রথমে, জাস্ট দেখাইছে ওই ওনার পোয়েম গুলোতে। হ্যাঁ ওই তো মানে মডার্ন এজের যে বৈশিষ্ট্যগুলো আমরা পোয়েম পড়েছি আছে। গতকালকে, তাই তো? গত ক্লাসে আমরা মডার্ন এজের যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম এগুলো কবিতার মাধ্যমে কীভাবে তুলে ধরেছে এইটুকু জাস্ট বলতে হবে। আচ্ছা, তাহলে বুঝলাম যে তোমরা বুঝেছো। আচ্ছা, তারপরে স্যার, বলো। স্যার, হুম, স্যার মানে ওইখানে পড়তে যায় যে কস্টিক আইরনি নামে একটা ওয়ার্ড পেলাম আর কি। আইরনি মানে এটা তো বুঝতেছি না স্যার, এটা কি? কোন জায়গায় বলো তো? হুম, স্যার 470 পেজে একেবারে উপরে আছে, আচ্ছা, মেটাফিজিক্যাল উইথ এরপর কস্টিক আইরনি। এটা কস্টিক না, এটা হচ্ছে কজটিক। কজ, কজ বুঝো তো? স্যার কারণ বোঝায়। হ্যাঁ, 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 সি এ ইউ এস টি আই সি, তাই তো? হুম, তাহলে মানে মানে এটা হচ্ছে ওই কজ ইফেক্ট রিলেশনশিপের যে আইরনি, বুঝতে পারছো? যে আমরা অনেক সময় একটা বিষয়কে আর একটার কারণ বলে মনে করি, আমরা একটা বিষয়কে আর একটার কারণ বলে মনে করি, কিন্তু ব্যাপারটা এরকম যে তুমি অসৎ বলে কি আমাকে অসৎ হতে হবে বলো তো? যে আমি যখন বলছি তুমি না, এই না চুরিটা, স্যার। তুমি এই চুরিটা করলা কেন? বলছে, ও চুরি করে তাই করছি। আসলে ও চুরি করে বলে কি তোমার চুরি করার কারণ বলো? তো এরকম বিষয়টা না, যে, না হ্যাঁ, স্যার, এমনটা না। হ্যাঁ, তা ঠিক ওই ব্যাপারটাকে তুলে ধরার জন্য যে আমরা মডার্ন এজে মানুষ এমন হচ্ছি যে মানুষ নীতি নৈতিকতা এখন তো মানে আরও বেশি। হ্যাঁ, এখন তো আমরা শুধু 1966 সাল পর্যন্ত হিসাবটা করছি। এখনকার সাহিত্য যদি আমরা পেতাম তাহলে কি অবস্থা হতো বলো তো? ইন্টারনেট মিডিয়াতে আমরা যেভাবে নিজেদেরকে এখন উপস্থাপন করছি, যেগুলো নিয়ে আমরা একসময় কথা বলতে পারতাম না, যেগুলো নিয়ে আমরা কথা বলতে লজ্জা পেতাম, সেইগুলো এখন ভিডিওতেও মানুষ দেখাচ্ছে, এবং মানুষ কিছু মনেই করতেছে না কিন্তু এইগুলোর জন্য। কথা বুঝতে পারছো? মানে এমন কিছু বিষয় যেটা নিয়ে আমরা কথা বলতে লজ্জা পেতাম এক সময়, সেইগুলো এখন মানুষ ভিডিও করে দেখাচ্ছে, এবং মানুষ এইগুলো দেখানোর পরে কিছু মনেই করছে না। এখন তুমি যখন এই মানুষগুলোকে এগুলোকে বোঝাতে যাইবা, তারা এমন কিছু কারণ বা যুক্তি আপনাকে উপস্থাপন করবে এবং তার পক্ষে টানতে চাইবে যে তুমি পুরো অবাক হয়ে যাবা, যে এটার জন্য কি এই কারণে তোমাকে এই কাজ করতে হবে? হ্যাঁ, যে হ্যাঁ তুমি খুব টাকা ইনকাম করতে পারছো। যেমন এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু আছে না, যে ওই দুই ওয়াইফ বিশিষ্ট ফ্যামিলি, দেখেছো কি? কিছু কিছু আছে দেখবা, দুই ওয়াইফ বিশিষ্ট পরিবার, এবং তারা মানে তাদের এইগুলো দেখিয়ে খুব বেশি মানে মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, পাচ্ছে না এরকম? তারপরে জি স্যার। তারপরে এমন কিছু দানশীল কিছু লোক তৈরি হচ্ছে, দানশীল ভিডিও, তারা দান করতেছে এবং সেটাকে ভিডিও করতেছে। ভিডিও করার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করাচ্ছে। তুমি যখন বলছো তুমি ভাই দান করতেছো, ভিডিও করতেছো কেন? বলছে আমি ভিডিও করে লোকজনকে দেখালে লোকজন উৎসাহিত হবে আরও বেশি দান করতে। তাহলে ধর্ম কি মিথ্যা বলে গেছে? যে তুমি যখন দান করবা তোমার ডান হাত কি করলো তোমার বাম হাত যেন না জানে, এই কথাটার মানে কি? তাহলে কি এটা, তাহলে ধর্মের বাণীটা কি মিথ্যা? যে ধর্ম তাহলে কি ভুল বলে গেছে আমাদেরকে? যে তাহলে দান করার সময় উঁচু টেবিল নিতে হবে, তার উপর দাঁড়াতে হবে, দাঁড়ায় তোমাকে দান করতে হবে, যাতে মানুষ দেখে যে তুমি দান করতেছো, আরও 10 জন জানে তোমার দেখা দেখে দান করে।
এরকম কিছু বলো। না স্যার, এরকম কিছু না। তাহলে এখন তো তাই হচ্ছে, তুমি তুমি যা কিছু দিচ্ছ, রিলিফ দিতে যাচ্ছ, তুমি ভিডিও করে সকলকে দেখাচ্ছ। তুমি কাউকে 1,000 টাকা দান করতেছো, তুমি সেটা ভিডিও করে দেখাচ্ছ। তাহলে আর ধর্ম কোথায় গেল আর তোমার কর্ম কোথায় গেল বলো তো? তাহলে এটা কি এক ধরনের আইরনিক্যাল কথা না? এটাই হচ্ছে সেই কস্টিক আইরনি। কথা বুঝতে পারছো? যে আমরা এখন এই মূল্যে চলতেছি আর কি। যে আমি যদি দান করাটা দেখাই, তাহলে আমার দেখা দেখি আর একজনও উৎসাহিত হবে দান করতে। বুঝতে পারছো? আচ্ছা, তো আর আর কারো কোনো কথা যদি থাকে বলো। আচ্ছা, তো যাই হোক, তাহলে এরপর আমরা যাচ্ছি, হোয়াট আর দ্য মেইন ট্রেন্ডস অফ মডার্ন পোয়েট্রি, হাউ হ্যাজ টিএস ইলিয়ট ইনফ্লুয়েন্স মডার্ন পোয়েট্রি। তাহলে মডার্ন পোয়েট্রির ট্রেন্ডগুলো কি, আসলে ঘুরে ফিরে সব একই জিনিস, তাই না? এখানে ওই সিম্বলিজম আছে, বিশেষ করে সিম্বলের ব্যবহারটা এখন খুব বেশি হয়েছে। আর এখানে রাইম স্কিম বা এই জাতীয় জিনিসগুলো খুব একটা, মানে এরা এড়িয়ে গেছে যতটুকু পারা গেছে। যে তারা চেষ্টা করেছে যে মোটামুটি, যেমন সনেট পড়েছি আমরা, বা হচ্ছে এলিজি পড়েছি, তাদের যে একটা রাইম স্কিম আছে, বা হচ্ছে যে একটা ছন্দ আছে, তাল আছে। এখন কিন্তু মডার্ন পয়েমগুলোতে দেখবা এই বিষয়গুলো অতটা নাই। যেমন ডিলেন থমাসের আমরা ফার্নহিন পড়েছিলাম, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম না? সেখানে বড় বড় লাইন, অনেকটা গদ্যের মতো কবিতা। সেখানে যতটুকু না ছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু থিমেটিক আইডিয়াগুলোকে। তো এখানে কিন্তু সেই বিষয়গুলোকেই ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে। হ্যাঁ, তো আমাকে কি মনে হচ্ছে তোমাদের পড়া দিতে হবে নাকি? তোমরা অনেকেই এই বিষয়গুলো খেয়াল করোনি, পড়তেছো না। তোমাদের উপর ছেড়ে দেওয়া বিপজ্জনক হয়ে যাচ্ছে। কে কল দিয়েছিল? দাঁড়া, আমি একটু একটু পেজকে আমি একটু ইয়া করে নিই। একটু অপেক্ষা করো তোমরা, এটা নিয়ে একটু কথা বলি। না, কথা না বললে শেষে ওটা মোটামুটি ওইভাবে থেকে যাবে। আচ্ছা, আমরা মিউট রাখবো সবাই। হ্যাঁ, তো এগুলো মিউট রাখবো। আলামিন আরিয়ান একটু মিউট রাখো, দিক থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তো দেখো বলছে, হোয়াট আর দ্য ট্রেন্ডস অফ মডার্ন পোয়েট্রি, হাউ হ্যাজ টিএস ইলিয়ট ইনফ্লুয়েন্সড মডার্ন পোয়েট্রি। কীভাবে ইনফ্লুয়েন্স করেছে? এখানে আমরা মেনলি 2 থেকে 3 জন কবি পাবো যারা ওই এইজে বেশ নাম করা ছিল। আমরা প্রত্যেকটা এইজে আসলে কিছু কিছু রাইটার পেয়েছি, তবে সবচেয়ে বেশি পেয়েছি এলিজাবেথান এজ আর রোমান্টিক এজ। তা বলছে, দ্য মডার্ন এজ ইন ইংলিশ লিটারেচার জেনারেলি বিলিভ টু হ্যাভ স্টার্টেড উইথ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 and continued to till 1937, the year of the beginning of Second World War। 1900 কত সালে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলো তো? জানা আছে? 1939। 39 সালে, তাই না? However, the trends of modern poetry became visible in the last quarter of the 20th century, লাস্ট কোয়ার্টারের দিকে। The new kind of poetry was the mirror of the changes in society promoted by several epoch making historical event। আর এগুলো কি কি ছিল? দ্য ইউজ অফ স্টিম ইঞ্জিন ইন ইন্ডাস্ট্রিতে স্টিম ইঞ্জিন ব্যবহার করা, ডারউইনস বুক দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, ডারউইনের লেখা অরিজিন অফ দ্য পিসিস, এই বইটি, এই নামগুলো খেয়াল রাখবা কিন্তু ব্রিফ কোশ্চেনে আসবে। তারপর হচ্ছে কার্ল মার্কস বুক হচ্ছে ডাস ক্যাপিটাল, ইমার্জেন্স অফ সোশ্যালিজম, দ্য ফ্যাভিয়ান সোসাইটি, মুভমেন্ট ফর উইমেন্স রাইট, দ্য গিল্ড সোশ্যালিস্ট লিগ অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই সব কিছু কী করেছিল? ব্রট অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য সোসাইটি অ্যান্ড ইন দ্য থটস অফ থিঙ্কার্স। ট্রেডিশনাল ভ্যালুজ আর শ্যাটার্ড। তাহলে আমাদের যে ট্রেডিশনাল ভ্যালু ছিল, যেগুলো এখন তো আরও নাই, বড়দের সম্মান করা নাকি, ধর্মীয় নীতি নৈতিকতা। তাই বলছে দেখো, ফেইথ ইন দ্য গুডনেস অফ ক্রিশ্চিয়ানিটি ওয়াজ লস্ট অ্যান্ড ইকোনমিক ডিপ্রেশন বিগ্যান ইন দ্য ওয়ার র্যাভেজড ইউরোপ। তাহলে ধর্মীয় নীতি নৈতিকতা বোধ শেষ, বিশ্বাস শেষ। দ্য মডার্ন ইংলিশ পোয়েট্রি রিফ্লেক্ট অল দিস রিয়েলিটিস অফ ইংলিশ সোসাইটি।
The poetry of this age is marked by terror of war, frustration at man's loss of faith and values, his aggressiveness, and also his preference to democracy instead of fascism. তাহলে ফ্যাসিজমের পরিবর্তে ডেমোক্রেসির উপর বিশ্বাসী। আচ্ছা, এখানে ফ্যাসিজম বলতে কি বোঝায় বলো তো? ফ্যাসিজম মানে কি? কোন ইজমের কথা বলছি? ফ্যাসিড ফ্যাসিবাদ বলতে কি বোঝায়? কোনটাকে বোঝায়? স্যার রাজা শাসন এরকম কিছু নাকি স্যার? হ্যাঁ, এই দেখো, বিশেষ করে আমরা হিটলারের ব্যাপারটা বুঝি, তাই তো? হ্যাঁ, দেখো, ফ্যাসিজম হচ্ছে কি, আ ওয়ে অফ অর্গানাইজিং আ সোসাইটি ইন হুইচ আ গভর্নমেন্ট রুলড বাই আ ডিক্টেটর কন্ট্রোলস দ্য লাইফ অফ দ্য পিপল অ্যান্ড হুইচ পিপল আর নট অ্যালাউড টু ডিসঅ্যাগ্রি উইথ দ্য গভর্নমেন্ট। তাহলে ফ্যাসিজম মিনস সরকার পরিচালিত হবে একটা ডিক্টেটর দ্বারা, মানে একজন শাসন করবে, তার কথাই একমাত্র। যেমন বর্তমানে আমরা বলতে পারি যে ওই যে আসাদ আছে না, সিরিয়ার বাশার আল আসাদ, ঠিক আছে তো, উনি কিন্তু এইভাবেই চালাচ্ছে তার দেশ। সেখানে উনি যা বলবেন তাই, এবং কমন পিপল সরকারের বিরুদ্ধে কোনো দ্বিমত পোষণ করতে পারবে না। দ্য রাইস অফ ফ্যাসিজম ইন ইউরোপ বিফোর ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটা ব্যাপক পরিমাণে কী হয়েছিল, এটা রাইজ করেছিল, উত্থান হয়েছিল এটার, সেটা হচ্ছে ফ্যাসিজম। তাহলে ফ্যাসিজমের পরিবর্তে মানুষের মধ্যে ডেমোক্রেসির যে একটা প্রিফারেন্স সেটা এসেছে। দ্য পোয়েট্রি অফ দিস এজ ইজ অলসো মার্কড বাই লিটারারি ইনোভেশনস। নতুন নতুন কিছু ইনোভেশনস এসেছে, যেমন হচ্ছে সিম্বলিজম, ইমেজিজম, মানে এখানে ইমেজ অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ ওয়ার্ডস অ্যান্ড রিদমস। অ্যামং আ লং লিস্ট অফ দ্য পোয়েটস অফ দিস এজ দ্য মেইন ওয়ার রুপার্ট ব্রুক, উইলফ্রেড ওয়েন, সিগফ্রিড স্যাসন, হপকিন্স, টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, অর্ডেন, ডিলেন থমাস, এজরা পাউন্ড। তাহলে এর ভিতরে মানে মোটামুটি নাম করা পয়েন্ট হচ্ছে দুইজন আমরা পাচ্ছি, ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. ইলিয়ট। ভাইগুলো আছে অর্ডেন, ডিলেন থমাস, এজরা পাউন্ড আছে। অফ দেম ইলিয়টস ইনফ্লুয়েন্স অন ইংলিশ পোয়েট্রি ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট। এই জন্যই আমরা ইলিয়টের পোয়েট্রি মানে পোয়েট্রির অধীনেই আমরা কিন্তু আলোচনা করছি। বলছে দেখো, দ্য ডিপেন্ডেন্স অন গড সিজড গ্র্যাজুয়ালি ইন দ্য প্রিভিয়াস এজেস। প্রিভিয়াস এজেস কোন কোন এজ? বিশেষ করে রোমান্টিক এজ আর ভিক্টোরিয়ান এজ। এই এজগুলোতে গডের উপর ডিপেন্ডেন্স কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। সিজ মানে কি? কমে যাওয়া। যেমন রোমান্টিক এজে তাও আমরা গডকে কীভাবে দেখছি বলো তো? যেমন আমরা এলিজাবেথান এজ, রিফরমেশন এজ, তারপর হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডে গড বলতে কিন্তু আমরা একটা সত্তাকে বুঝেছি, তাই না? সৃষ্টিকর্তা গড বা ঈশ্বর বা আল্লাহ যেটা আমরা বলতেছি এটাকে বুঝেছি। কিন্তু পরবর্তী রোমান্টিক এজে গড বলতে কাকে বোঝানো হয়েছে? গড বলতে এমন একটা স্পিরিটকে বা এমন একটা সত্তাকে বোঝানো হয়েছে যেটা আসলে, যেমন উইলিয়াম ব্লেকে আমরা যে পেয়েছি, উইলিয়াম ব্লেক পড়েছিলাম না, ওনার কাছে গড বলতে কি আমরা এই যে যেভাবে মানুষরূপী একটা সত্তাকে বুঝতে যাচ্ছি, এমন গডকে কি বুঝিয়েছেন ব্লেক বলো তো তার চিন্তাভাবনার মধ্য দিয়ে? ব্লেকের গডের ধারণা আমরা পড়েছিলাম না মিস্টিসিজমে, মনে আছে না? নাই? আরে কেউ কথা বলে না, কেউ কথা রাখছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলতে হবে তো, সবাই চুপ হয়ে গেলে কিভাবে হবে? হুম? আচ্ছা, তো যাই হোক, আমি একা আমার পড়া আমি পড়াই যাই, তোমরা চুপ মেরে শোনো, শুধু ছোট বাচ্চার মতো গল্প শোনো। তাহলে দ্য ডিপেন্ডেন্স অন গড সিজ গ্র্যাজুয়ালি ইন দ্য প্রিভিয়াস এজেস বাই দ্য টাইম মডার্ন এজ বিগ্যান। আর মডার্ন এজ শুরু হওয়ার আগে আগেই ইট বিকাম আ স্ট্রং বিলিভ দ্যাট হিউম্যান বিংস আর রেসপন্সিবল। দেখো তাদের ধারণা কি বলছে, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর দেয়ার সাফারিংস নট দেয়ার ফেট। অতএব ভাগ্য না, বরং মানুষ নিজেই তার নিজের সাফারিংয়ের জন্য দায়ী। ফর দিস রিজন দ্য পোয়েট্রি রিটেন ইন দিস এজ ডাজ নট ড্র আপন রিলিজিয়ন অর গড। অতএব এই যুগের কবিতাগুলোতে গড বা রিলিজিয়নকে খুব একটা পাওয়া যাবে না, তবে মোরালিটিকে পাওয়া যাবে, মোরাল নৈতিকতা বোধটাকে পাওয়া যাবে, কিন্তু রিলিজিয়ন বা গডের উপস্থিতি কিন্তু কবিতাতে খুব কম পাবো। দ্য কমন থিম অফ পোয়েট্রি অফ দ্য মডার্ন এজ আর সোশ্যোলজিক্যাল, পলিটিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল। দেখো রিলিজিয়াসের ব্যাপারটা নাই। However, T.S. Eliot diagnosed that the cause of the bleak and dreary life, অথবা আমাদের যে হতাশাপূর্ণ লাইফের প্রধান কারণ হলো of the modern man were his loss of faith and attraction for mechanical life। বরং ধর্মের প্রতি যে বিশ্বাস সেগুলো হারানো কার কিসের জন্য? মেকানিক্যাল লাইফের জন্য। ইনফ্লুয়েন্স বাই দ্য গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে যে স্টিম ইঞ্জিন আবিষ্কার করার মাধ্যমে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হলো,
আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে মানুষের অর্থনৈতিক উন্নতি হলো, আর মানুষ তখন বুঝতে পারলো যে গডের বিশ্বাস না বা গডের আশীর্বাদ না, বরং নিজের পরিশ্রম, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে নিজেকে উন্নত হতে হয়। এই যে চিন্তা ভাবনাগুলোর কারণে মানুষের মধ্যে যে ধর্মীয় বিশ্বাস সেগুলো হারিয়ে গেছে, আর মেকানিক্যাল লাইফের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে। আর এটাই প্রধানত মানুষের হতাশার পূর্ণ জীবনযাপনের জন্য প্রধান কারণ। He viewed modern man as sufferers from inertia caused by paralyzed spirituality. যেমন আজকে মানুষ আর আন্দোলন করতে ভয় পায়, তাই না? আগে মানুষ কিন্তু খুবই আন্দোলন করত, আগে খুবই মানুষ বিদ্রোহ করত, বিশেষ করে যারা কেউ যদি তাদের বিরুদ্ধে অত্যাচার করত। কিন্তু এখনকার মানুষ আন্দোলনে ভয় পায়, কারণ সরকার ব্যবস্থা বা অন্যান্য কিছু মানুষ কেমনভাবে গণতন্ত্রের নামে, তাই তো, এক ধরনের ডিক্টেটরশিপ আমাদেরকে চাপিয়ে রেখেছে যে আমরা পুরো প্যারালাইজড হয়ে গেছি। এবং আমাদেরকে মডার্ন লাইফের অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক শক্তি আমাদেরকে এমনভাবে চেপে ধরেছে যে আমরা মানসিক দিক থেকে অনেকখানি হতাশ। বিশেষ করে একটা কবিতা এখানে দেখানো হচ্ছে, যেমন দ্য প্রোটাগনিস্ট অফ হিজ ফেমাস পোয়েম দ্য লাভ অফ জে আলফ্রেড প্রুফক, দ্য লাভ সং অফ, এখানে একটা সং হবে, হ্যাঁ, কবিতাটার নামটা ভুলে গেছে, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এই কবিতাতে তিনি তার যে প্রোটাগনিস্ট তার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে দেখো দ্য বেস্ট ম্যানিফেস্টেশন অফ হিজ কনসেপ্ট অফ মডার্ন ম্যান, যে মডার্ন ম্যান আজকে কি দিক বিদিক হারানো, ঠিক আছে তো, তার নিজস্ব কোনো লক্ষ্য নেই, মানুষ একদম পুরো মানে কি বলবো, তার যে লক্ষ্য সেটা হারিয়ে ফেলেছে, যে আসলে মানুষের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, মানুষ আজকে হতাশ হয়ে গেছে। প্রুফক্স লাইফ ফোর্স হ্যাজ বিন ক্রিপলড, হি হ্যাজ বিকাম আ কাওয়ার্ড, হি ক্যান নট মাস্টার কারেজ টু প্রপোজ লাভ। এমনকি ভালোবাসা প্রকাশ করার মতো শক্তি তার ভিতরে যেন নেই। হিজ লাইফ হ্যাজ বিকাম ইউজলেস লাইক দ্য বার্ট অফ আ সিগারেট। হ্যাঁ, সিগারেটের ওই যে পিছনের অংশ বার্ট বলা হয় নাকি, যেটুকু মুখে লাগিয়ে মানুষ টানে, সেইটুকু যেমন আর কাজে লাগে না, সিগারেট শেষ হয়ে গেলে পারে, তো ওই ওর জীবনও যেন ঠিক ওই সিগারেটের বাটের মতো কি হয়ে গেছে, ইউজলেস হয়ে গেছে, আর ব্যবহার করতে পারছে না। ওই কবিতাতে কিন্তু ওরকমটা দেখানো হয়েছে। এছাড়াও দ্য ইমেজ অফ দিস মডার্ন ম্যান ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ওয়েস্টল্যান্ড। দেখো দুইটা ইম্পর্টেন্ট কবিতা কিন্তু ওনার, সবচেয়ে ইম্পর্টেন্ট কবিতা। এলিয়ট ফিলস দ্যাট দ্য পিপল অফ লন্ডন representing the people of Europe are half dead and the cities are unreal, যে তারা যে জীবনযাপন করছে এতে তারা অর্ধেক মৃত, এবং তারা যে সৌন্দর্যময় চাকচিক্য যে শহর তৈরি করছে আসলে এই শহরটা রিয়েল শহর নয়, সব কিছু আর্টিফিশিয়াল। দে লাইক আর্টিফিশিয়াল লাইফ হুইচ ইজ ডিভয়েড অফ ভ্যালুজ অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার, দেয়ার কন্ডিশন ইজ রেস্ট অ্যান্ড মিজারেবল। হ্যাঁ, তাদের জীবন মানে কি একদম হতাশাপূর্ণ। Eliot points out that modern people's sufferings are consequence of their loss of faith and disinterest in traditional values. একই কথা কিন্তু দেখো, যে ধর্মীয় বিশ্বাস হারানো আর নৈতিকতাবোধ বা মূল্যবোধ হারানো, এই দুটাই হচ্ছে আধুনিক মানুষের সাফারিংয়ের প্রধান কারণ। এটা পোয়েট্রি বলো, ড্রামা বলো, নভেল বলো, এমনকি এসেতে বলো, এই দুটা বিষয় নিয়ে কিন্তু সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে। দ্য ওয়েস্টল্যান্ড সাজেস্ট আ প্রফেটিক সলিউশন, অনলি গিভিং অ্যান্ড সিম্প্যাথিং অ্যান্ড স্যাক্রিফাইসিং। অতএব দান করা, অন্যের প্রতি মানে কি বলবো দয়াশীল হওয়া এবং স্যাক্রিফাইস করার মধ্যেই আর দ্য ওয়েজ অফ রিকভারি, দেখো, আর দ্য ওয়েজ অফ রিকভারি ফ্রম প্যারালাইজ লাইফ। তাহলে আধুনিক জীবন যে প্যারালাইজড হয়ে আছে এখান থেকে মুক্তির উপায় হলো তিনটা। গিভিং মানে কি দান করা, সিম্প্যাথাইজ মানে কি অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, এবং স্যাক্রিফাইসিং মানে কি অন্যের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। কিন্তু আমরা এই তিনটার কোনোটাই বর্তমানে করছি না। দান করছি কিন্তু সেখানে নিজের স্বার্থ রক্ষা করে আমরা দান করছি, এবং এই 10 টাকা দান করলে সেখান থেকে 100 টাকা ইনকাম করার ধান্দা করতেছি, তাই কি না বলো? বর্তমানে এটা না যে আমি দান করব সেখানে যেখানে আমি 10 টাকা দান করলে 100 টাকা পাওয়ার সম্ভাবনা আছে। সিম্প্যাথাইজিং মানে কি অন্যের প্রতি অনুরক্ত হওয়া, অনুরাগ হওয়া, কিন্তু এটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখন মোটামুটি কেউ যদি আহত হচ্ছে, কেউ পানিতে ডুবে মরে যাওয়ার আগে খানিক সেলফি এবং লাইভ ভিডিও দেখানো হচ্ছে, তারপর তাকে বাঁচানো হচ্ছে যদি সময় থাকে আর কি, এরকম। দিস থিম অফ দ্য ওয়েস্টল্যান্ড হ্যাজ বিন রিপিটেড ইন ডিফারেন্ট ফর্মস ইন হিজ আদার ফেমাস পোয়েমস লাইক দ্য হলোম্যান, অ্যাশ ওয়েসডে অ্যান্ড ফোর কোয়ার্টার্স মানে কোয়ার্টেটস। এই কবিতাগুলোতেও এই বিষয়গুলো নিয়েই ডিল করা হয়েছে। যেহেতু আমরা ইলিয়টসের কবিতা নিয়ে কথা বলছি,
দ্য ইনফ্লুয়েন্স অফ এলিয়টস থিম অন আদার মডার্ন পয়েটস ইজ ট্রিমেন্ডাস, মানে অন্যান্য যে মডার্ন পয়েটরা আছে তাদের উপরেও এলিয়টের কিন্তু এই থিমগুলো ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে দেখো, ওয়ান রিমেম্বার্স দ্য নেমস লাইক Yeats and Auden, who deal with similar themes and suggest their agony at the degradation of man's life in their own time. In Yeats' poem, the dislike for aggressive violence is a recurrent theme. যেমন আমরা WBS এর একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, কি সেটা বলো তো? A prayer for my daughter. হ্যাঁ, আ প্রেয়ার ফর মাই ডটার। ওখানে তিনি কি এই যে মূল্যবোধের কথা বলেননি, সেরিমনি বলা হয়েছে না, সেরিমনি ইজ আ নেম, মানে কি সেরিমনি মানে কি ট্রেডিশন। তিনি তার মেয়েকে কোথায় বিয়ে দিতে যাচ্ছেন বলো তো, কোন পরিবারে? ফ্যামিলিতে। হ্যাঁ, এমন একটা পরিবারে বিয়ে দিতে চাচ্ছে যেখানে কি কি হবে, সবাই ট্রেডিশন ফলো করে নাকি, ঐতিহ্য ফলো করে, সেইখানে তিনি বিয়ে দিতে, তার তার মানে কি তিনি ট্রেডিশন বা ভ্যালু বা মূল্যবোধকে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন। দেখো আমরা এই কবিতাটার কয়েকটা লাইন পড়ি, তাহলে এই WBS এর বিষয়গুলো বুঝতে কিন্তু আমাদের জন্য আরও সহজ হবে। কেমন কথা একটা শোনো, যেমন এই জায়গায় দেখো, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, কথা খেয়াল করো, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, মানে কি যারা ইনোসেন্স, যারা নিষ্পাপ, তাদের যে ট্রেডিশন বা প্রথা আজকে ডুবে শেষ নাকি। কারণ কি, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, কারণ চারিদিকে রক্তক্ষয়ী যে জোয়ার সেটা চারিদিকে ছড়িয়ে গেছে এবং সব জায়গাতে যেখানে যেখানে ট্রেডিশনাল বা ভ্যালু বা মূল্যবোধ আছে সেগুলো আজকে ডুবে শেষ। এবং বলা হচ্ছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যারা শিক্ষিত, যারা সৎ, যারা উন্নত, তারা তাদের মধ্যে আজ বিশ্বাস কম। দেখো, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওর্স্ট, অন্যদিকে যারা খারাপ আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তাদের মধ্যেই যেন প্যাশনেট ইন্টেন্সিটিটা একটু বেশি। মানে বর্তমান পৃথিবী পরিচালিত হচ্ছে খারাপের দ্বারা, আর যারা ভালো তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং শক্তি এতই কম যে তারা ওই ওর্সদের দ্বারা পেরে উঠছে না। তার মানে পৃথিবীটা পরিচালিত হচ্ছে আজ দুষ্টের দ্বারা, তাই তো, দুষ্টের দ্বারা পৃথিবী পরিচালিত হচ্ছে, আর ভালোরা এখন মুখ লুকিয়ে লেজ লুকিয়ে কি করছে, লেজ ঘুরিয়ে লুকিয়ে পড়ছে। এই হচ্ছে বর্তমান পৃথিবীর অবস্থা। কারণ কি, মিয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, কারণ পৃথিবীর উপরে শুধু এনার্কি আর এনার্কি, হ্যাঁ, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এমনকি দেখো এখানে একটা জিনিস বলছেন, আচ্ছা এটা তো একটা এক্সাম্পল, তাহলে এই যে এই কথাটা কি বোঝা গেল না, যেখানে কি বলতে চেয়েছেন উনি প্রথম দিকেই, কি কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে একটু জি স্যার। সংকেত টঙ্কেত দিবা যে আমি যা বলছি শুনুন। তাহলে এইখানে কিন্তু সেই কথাটা দেখো বলা হয়েছে যে দেখো, দ্য ডিসলাইক ফর অ্যাগ্রেসিভ ভায়োলেন্স ইজ আ রিকারেন্ট থিম। এখানেও কিন্তু দেখো অ্যাগ্রেসিভের কথাই কিন্তু বলা হয়েছে, অ্যাগ্রেসিভনেস, যে আজকের পৃথিবী পরিচালিত হচ্ছে কাদের দ্বারা, যারা হচ্ছে ওর্স তাদের দ্বারা। তার মানে অ্যাগ্রেসিভনেসটাকে বুঝেছেন, যেটা আবার হচ্ছে ব্লাড ডিম টাইড, হ্যাঁ, যেখানে রক্তক্ষয়ী মানে রক্তের জোয়ার পৃথিবীতে লুজ হয়ে গেছে। মিয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এনার্কি বিশৃঙ্খলা যেন চারিপাশে ছড়িয়ে পড়েছে। থিংস ফল অ্যাপার্ট, হ্যাঁ, চারিদিকে কেমন যেন একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রই যেন আর টিকে থাকছে না, হ্যাঁ, কেন্দ্রই যেন আর টিকে থাকতে পারছে না, চারিদিকে বিশৃঙ্খলা, ধ্বংস, হ্যাঁ, বিদ্বেষ, হিংসা, কোনো ভ্যালু নেই, কোনো মূল্যবোধ নেই, কোনো মোরালিটি নেই, এইভাবে বর্তমান পৃথিবী চলছে। তো এইগুলো হচ্ছে তাদের থিম। হি লাইক এলিয়ট ফিলস দ্যাট দ্য কেওস অ্যান্ড ডিসঅর্ডার, দেখো, দ্য কেওস অ্যান্ড ডিসঅর্ডার রেজাল্টেড ফ্রম ডিসরেসপেক্ট টু ট্রেডিশন অ্যান্ড ওল্ড ভ্যালুস। এটাই না, দেখো যে আজকে কী করা হচ্ছে, যে ট্রেডিশন, দেখো যে সেরিমনি ডুবে শেষ মানে হারিয়ে গেছে, আর কি হচ্ছে চারিদিকে এনার্কি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে এনার্কি ছড়িয়ে পড়েছে আর মূল্যবোধ হারিয়ে গেছে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো যে অতএব মূল্যবোধের প্রতি যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা না থাকার কারণে চারিদিকে আজকে এনার্কি ছড়িয়ে পড়েছে। অ্যানাদার ইম্পর্টেন্ট ট্রেন্ড অফ মডার্ন পোয়েট্রি ইজ এক্সপেরিমেন্টেশন ইন ভার্সিফিকেশন, মানে এটা হচ্ছে ফরমেশনের দিক থেকে, থিমেটিক কথা বাদ, তারা কি করছে, ভার্সিফিকেশনের উপরে একটা মানে এক্সপেরিমেন্ট চালাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে পোয়েট্রির মধ্যে কোনো পরিবর্তন আনা যায় কিনা।
দ্য মোস্ট ইফেক্টিভ ইনোভেশন অফ দ্য টাইম ইজ সিম্বলিজম। তাহলে সিম্বলিজম এই সময়ের জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা পরিসংখ্যান বা একটা গবেষণা। আ গ্রুপ অফ পয়েটস লেড বাই ইয়েটস অ্যান্ড ইলিয়ট এমফেসাইজ দ্য ইউজ অফ সিম্বল অ্যাজ আ পোয়েটিক টেকনিক টু সাজেস্ট লং মিনিং ইন স্মল স্পেস। যেমন আমরা বলেছি যে বিশেষ করে যেটা আমরা পড়েছিলাম যে প্রেয়ার ফর মাই ডটার, ওখানে আমরা ঝড় বলতে, স্টর্ম বলতে কি সিম্বলাইজ করছে, তাই না? তারপর যে সালাদ বলতে কি সিম্বলাইজ করছে, আমরা কিন্তু এগুলো পড়েছিলাম, তাই না? তারপর হচ্ছে দেখো পাইক কবিতাটা পড়তে গিয়ে পাইক কি সিম্বলাইজ করছে, হ্যাঁ দেখো টেড হিউজেস কিন্তু মডার্ন একজন কবি, এরা কিন্তু দেখো সবই অধিকাংশই সিম্বলিকলি তাদের কবিতা লিখেছে, তারা কিন্তু সরাসরি কথা বলেনি। ইট মেক্স আ পয়েম টার্স অ্যান্ড শার্প, হ্যাঁ সিম্বলিজম becomes a favorite poetic technique in modern poetry. In this respect, Eliot's contribution is very remarkable. তিনি কিন্তু ব্যাপক পরিমাণে বিশেষ করে ওয়েস্টল্যান্ডে দেখিয়েছেন। ইমেজিজম লাইক সিম্বলিজম ইজ অ্যানাদার পোয়েটিক ইনোভেশন ইন দ্য মডার্ন এজ। আচ্ছা, আমরা ওয়েস্টল্যান্ডে দুটো লাইন পড়ে আসি, সেখান থেকে আমরা একটু দেখি, এগুলো করলে কবিতার নামগুলো মনে থাকবে। এই যে দেখো দ্য সেকেন্ড কামিং, এটা কার লেখা বলো তো? দ্য সেকেন্ড কামিং কার লেখা? ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস, তো ওয়েস্টল্যান্ড কার লেখা? টি.এস. ইলিয়ট। এইখানে একটু দেখো কবিতাটার লাইন খেয়াল করো। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এই লাইনটা কিন্তু আমরা পেয়েছিলাম কোথায় জানো? সেই ক্যান্টারবেরি টেলসে, ওখান থেকে ধার করেছেন। এই সময় কি হয়? ব্রিডিং লাইলাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, মানে এপ্রিল একটা ভালো মাস, যে সময় নতুন নতুন সৃষ্টি হয়, সেইটাকেই কবি কেমন জানি ক্রুয়েলেস্ট মান্থ বলছে। কেন ক্রুয়েল বলা হচ্ছে বলো তো? কারণ একজন ঘুমিয়ে আছে, তাকে ডেকে তোলাটা কি এক ধরনের ক্রুয়েলিটি না? মনে করো আকিব ঘুমিয়ে আছে, আমি গিয়ে তাকে ডেকে তুললাম, আকিবের অস্বস্তি লাগতেই পারে। তার মানে নতুন সৃষ্টিকে মানুষ ক্রুয়েল মানে কি মেনে নিতে চাচ্ছে না। তাই জানো এপ্রিলকে বলা হচ্ছে ক্রুয়েলেস্ট মান্থ। কারণ কি এই সময় কি হয়? মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, কারণ স্মৃতি এবং ডিজায়ারকে মিক্সিং করে স্টায়ারিং ডাল রুটস উইথ দ্য স্প্রিং রেইন। কারণ এই সময় এপ্রিলে কি হয়? বসন্তের বৃষ্টির কারণে নতুন নতুন গাছের সৃষ্টি হয়, নতুন নতুন ফুল ফোটে, ফল হয়। তো তাহলে এই সময় নতুনের সৃষ্টিকে কেন ক্রুয়েল বলা হচ্ছে? কারণ এ কারণেই যে যে জিনিসগুলো এতদিন শীতের ঠান্ডার তাই তো মধ্যে নিমজ্জিত ছিল এবং ওয়ার্মথের মধ্যে ছিল, তাদেরকে আবার যে জাগিয়ে তোলা হচ্ছে, সেই জাগিয়ে তোলাটাকে ভালো লাগছে না। বলছে উইন্টার কেপ্ট আস ওয়ার্ম, বরং উইন্টারই আমাদেরকে ওয়ার্ম করে রেখেছিল। কারণ কি আমরা এতদিন কিসের মধ্যে ছিলাম? সেই ওয়েস্ট উইন্ডের মতো নাকি, যে মাটির নিচে আমরা এতদিন গুপ্ত অবস্থায় ছিলাম, ঘুমিয়েছিলাম। সেখান থেকে কেন আমাদেরকে আবার ডেকে তুলতে হবে? কারণ ওখানে তো আমরা ওয়ার্মই ছিলাম। কভারিং আর্থ, দেখো ইন ফরগেটফুল স্নো, ফিডিং আ লিটিল লাইফ উইথ ড্রাইড টিউবার্স। অতএব মূল কথা হলো যে আমরা তো ভালোই ছিলাম, ঘুমিয়েছিলাম, হয়তো মাটির নিচে পুঁতেছিলাম, কোনো বাধা ছিল না, কোনো বিপত্তি ছিল না, কেউ আমাদেরকে এসে ডাকতে আসেনি। কিন্তু এই যে স্প্রিং রেইন এসে আবার সবাইকে জাগিয়ে তুললো। কি দরকার ছিল জাগিয়ে তোলার? অতএব এপ্রিলকে ক্রুয়েলেস্ট মান্থ বলা হচ্ছে। তাহলে কি এটা কি এক ধরনের মানে কি আইরনিক্যাল কথা না বলো তো? এটা কি আইরনি না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তার মানে এই যে ব্যাপারগুলো এখানে কিন্তু দেখো যে এপ্রিলকে সিম্বলাইজ করা হচ্ছে কি দিয়ে? এপ্রিল হচ্ছে কি একটা কি নতুন সৃষ্টির একটা মাস, কিন্তু আমরা এটাকে ঘৃণা করছি। কারণ কি আমরা নতুনত্ব পছন্দ করি, আমরা আমাদের জায়গা থেকে শান্তভাবে থাকতে চাচ্ছি। আমরা রিভিলিয়ন পছন্দ করছি না, আমরা বিদ্রোহ পছন্দ করছি না, আমরা নতুন সৃষ্টিকে মেনে নিতে পারছি না, এই যে ব্যাপারগুলো। তাই বলছে দেখো ইমেজিজম লাইক সিম্বলিজম ইজ অ্যানাদার পোয়েটিক ইনোভেশন ইন দ্য মডার্ন এজ। স্যার, হ্যাঁ বলো। হুম স্যার মানে উনি কি এইটা দিয়ে বুঝাইছে যে আমরা পুরাতন ট্র্যাডিশনকে ভুলে যাচ্ছি, এই জন্য কি ওই কবিতাটা লিখছে নাকি স্যার? ওখানে তো এরকমই আছে যে আমরা ট্রেডিশন ভুলে গিয়ে, তাই তো আমরা ট্রেডিশনগুলোকে ভুলে যাচ্ছি এবং নীতি নৈতিকতা বোধগুলোকে আমরা হারিয়ে ফেলছি, এইটাকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তো ওখানে যতগুলো আছে সেগুলো পড়লে বুঝতে পারবা। এটা মনে হয় 4th ইয়ারে আছে তোমাদের ওয়েস্টল্যান্ড। বলছি another poetic innovation in the modern age, though Ezra Pound is the main exponent of this movement,
এলিয়ট দেখো তাহলে ইমেজিজম এই মুভমেন্টের এক্সপোনেন্ট মানে হচ্ছে প্রধান সারির একজন ব্যক্তি হচ্ছে এজরা পাউন্ড। তারপরেও বলছে এলিয়ট উইথ আ ফিউ অফ হিজ কন্টেম্পোরারিজ মেক্স ইট পপুলার অ্যাজ আ পোয়েটিক টেকনিক। দিস মুভমেন্ট এনকারেজেস পোয়েট্রি উইথ ইন্টেন্সলি ইউজড ইমেজেস। দ্য লজিক বিহাইন্ড দিস, এই ইমেজ ব্যবহার করার লজিকের কারণ হলো কি, টু এক্সপ্রেস ম্যানি আইডিয়াস ইন শর্ট স্পেসেস, মানে একটা ওয়ার্ড দিয়ে অনেক কিছুকে বোঝানো, সিম্বলিজমের উদ্দেশ্য। এলিয়ট প্র্যাকটিস দিস টেকনিক ভেরি এফেক্টিভলি। হিজ পোয়েমস আর রিপ্লেট উইথ ইমেজেস ইনস্টিড অফ লিটারেল এক্সপ্রেশন, মানে ওয়ার্ড দিয়ে না বুঝিয়ে তিনি সরাসরি কোনো ইমেজ সৃষ্টি করার মাধ্যমে তিনি এটা বোঝাতে চেয়েছেন। অ্যান্ড দিস হেল্পস হিম সাজেস্ট হিজ মিনিংস ভেরি পাওয়ারফুলি। এলিয়টস কন্ট্রিবিউশন অন ডিকশন, রাইম, রিদম অফ মডার্ন পোয়েট্রি ইজ প্রোফাউন্ড। তার মানে দেখো সব কিছুতে তার একটা অবদান আছে। ইট ইজ হি হু হ্যাজ ডিভাইডেড পোয়েট্রি ফ্রম কনভেনশনাল ওয়ার্ডস, রিদমস অ্যান্ড রাইমস, তার মানে এগুলো থেকে তিনি ডিভাইড করেছেন। ইন মডার্ন পোয়েট্রি এভরিডে ওয়ার্ডস আর প্রিফার্ড টু ট্রেডিশনাল ওয়ার্ল্ড। Similarly, instead of formal literary tone, conventional tone is preferred. Mechanical adherence to traditional rhyme scheme is discarded. দেখো এখানে ওই রাইম স্কিমটাকে আর ব্যবহার করা হয়নি। An internal rhythm and end rhyme are tuned to sense and meaning of verse lines. তার মানে এগুলোকে ভার্স লাইনের সাথে মিল রেখেই দেওয়া হয়েছে। For this reason, in Eliot's famous poems, verse lines differ in length. কোনোটা 10টা সিলেবল বিশিষ্ট, কোনোটা 15টা সিলেবল, অতএব ভার্স লাইনগুলো কিন্তু সমান না, যেমনটা সনেটে আমরা পেয়েছিলাম যে সবগুলোতেই কয়টা থাকবে, আয়াম্বিক পেন্টামিটার হবে। এখানে কিন্তু এরকম মিটার ফিটার মেনে চলেনি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট মডার্ন পোয়েট্রি ফোকাসেস অন দ্য ইফেক্টিভ সাজেশন অফ মিনিং, নট অন দ্য ট্রেডিশনাল টেকনিক্স অফ কম্পোজিং পোয়েট্রি। তাহলে পোয়েট্রি বা মানে কম্পোজ করার যে ট্রেডিশনাল টেকনিক, এইগুলোকে তারা ফলো না করে তারা করেছে কি, নিজেদের মধ্য থেকে কিছু নতুন নতুন ইফেক্টিভ টেকনিক তারা তৈরি করার চেষ্টা করেছে। সো মডার্ন পোয়েট্রি ইনক্লুডস সেভারেল ট্রেন্ডস, বোথ থিমেটিক অ্যান্ড টেকনিক্যাল, হুইচ মার্ক আ ক্লিয়ার ডিপার্চার ফ্রম দ্য প্রিভিয়াস পোয়েট্রিক। এটা যাক একটা কনক্লুশন। তো এখানে আমরা যা পেলাম তা হচ্ছে কি, প্রথমত দেখো যে আমরা মডার্ন পোয়েট্রি যে ট্রেন্ডগুলো, ট্রেন্ডের মধ্যে আমাদের সবচেয়ে ব্যাপারটা হলো থিমেটিক ট্রেন্ড। এখানে থিমেটিক ট্রেন্ডের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কি, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে ডিসরেসপেক্ট টু ট্রেডিশনাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস ফেথ, লস অফ রিলিজিয়াস ফেথ, এটা হচ্ছে মেনলি থিমেটিক আইডিয়া। আর এর ভিতরে মেনলি আরও কিছু লিটারেরি ইনোভেশন রয়েছে, যেটা হচ্ছে সিম্বলিজম, ইমেজিজম এবং ওই যে রাইম বা রিদম, এইগুলো নিয়ে তারা অনেকখানি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে এবং নতুন ওয়েতে তাদের পোয়েট্রিকে উপস্থাপন করেছে, তাদের প্রিভিয়াস এজগুলোরকে ফলো না করে। এই তো কি কথাগুলো বোঝা গেল এখানে যে বিষয়গুলো নিয়ে আসা হলো? জি স্যার। আচ্ছা, একটু ভালো করে একটু পড়ে নিবা তোমরা। আচ্ছা, তো আর এইখানে যেটা দেখিয়েছিলাম মডার্ন পোয়েট্রির WB-Yeats এবং T.S. Eliot, দেখো এখানেও কিন্তু একই কথা আসবে। হ্যাঁ, আমি একটু মাঝখানে কিছু কিছু একটু পড়াই দিই যাতে ওই কথাগুলো মাথায় থাকে। অনেকে হয়তো যেগুলো আসলে দেখোনি ওইভাবে, আমার কাছে সেটাই মনে হচ্ছে, তোমরা এড়িয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনটুকু আমরা একটু দেখি কি বলা হচ্ছে। দেখো, পোয়েট্রি মিরর্স দ্য সোসাইটি ইন হুইচ ইট ইজ রিটেন। এটা তো পোয়েট্রি বা লিটারেচার যেটাই বলি না কেন। True poets share strongly the hopes and frustration, joys and pangs of their time. T.S. Eliot and W.B.Yeats wrote poems in the war-ravaged modern age, which was marked by unrest, political chaos, social injustice, economic depression, and shattered religious faith. একই কথা কিন্তু দেখো। Naturally, their poems reflect these social trends of the modern time. Further, in the modern age, a new poetic technique called symbolism and imagism, দেখো একই কথা কিন্তু, emerged as this poet used it in their composition of poetry. T.S. Eliot and W.B.Yeats adequately reflect the modern life and modern art. তো এই কথাগুলো যেহেতু এখানে আসবে, আমরা দেখো এই যে প্রুফকের আলফ্রেড জে প্রুফক, তাই না, এটা বলা হলো। দেখো এইখানে এই যে লাইনগুলো দেখছো, এখানে কি কোনো একটা লাইন দেখো কত ছোট, আবার কোনো লাইনটা অনেক বড়। আবার এখানে আমার যে মডার্ন মেনের যে দ্বিধাদ্বন্দ্ব,
হুম, যে আসলে আমি এটা করব কি করব না, যে ডাউটফুলনেস, তাই তো, এই বিষয়গুলো কিন্তু তার কবিতাতে তিনি ব্যাপক পরিমাণে তুলে ধরেছেন। যেমন হচ্ছে হ্যামলেট একটা নাটক আছে, তার একটা বিখ্যাত কবি হচ্ছে লাইন হচ্ছে বা কোট হচ্ছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হুম, মানে কাজটা করব কি করব না, এরকম একটা দ্বন্দ্বের ভিতরে আমরা সবসময় আছি এবং আমরা অনেকটা লক্ষ্যহীন এখন, আমরা এখন লক্ষ্যহীন অবস্থায় আমাদের জীবন কিন্তু চালাচ্ছি। তো এখানে সেটাই বলা হয়েছে যে দেখো, দেয়ার ইজ নো হিরোইক মার্টারডুম অফ লাভ নর অ্যানি এলিমেন্টাল ডিজায়ার উইল ইউ লাভ মি। মানে মূল কথা হলো যে তুমি একজনকে ভালোবাসো, এই কবিতার মূল তত্ত্ব হলো তুমি একজনকে ভালোবাসো কিন্তু তুমি বলতে পারছো না। না বলতে পারার কারণটা কি? না বলতে পারার কারণটা হচ্ছে যে সে তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এই সন্দেহ। যদি অ্যাকসেপ্ট না করে, যদি এটা না হয়, যদি তাই না হয়, এইরকম একটা যে সন্দেহ এখন মানুষের মনে, সেটা লক্ষ্য ঠিক করতে গেলেও আমাদের কিন্তু এখন এরকমই অবস্থা, যে এটা তো লক্ষ্য ঠিক করলাম, পরে যদি এটা না হয়, ওটা করলাম, এটা যদি না হয়, এইভাবে আমরা ভাবতে ভাবতে আমাদের টাইম আমরা শেষ করে ফেলছি। একসময় মাথায় চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তখন দেখাচ্ছে আর আমাদের বিয়ে শাদী হচ্ছে না। এই আলফ্রেড জে প্রুফকের কাহিনীটা কিন্তু এরকম। যে তিনি দেখাতে চেয়েছেন ওইটার মাধ্যম দিয়ে যে আমরা আমাদের ইচ্ছা শক্তিকে যেন প্রকাশ করতে পারি না বিশেষ বিভিন্ন ধরনের মানে কি বলবো সন্দেহবাতিকতার জন্য। হুম, এছাড়া আরেকটা দেখো বলছে, ইন এলিয়টস দ্য ওয়েস্ট উইন্ড, সরি ওয়েস্টল্যান্ড ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ওয়ার্ক অফ দ্য মডার্ন এজ। ইট, এখানে দেখো যেগুলো দেখানো হয়েছে, সেলফ সারেন্ডার, সিম্প্যাথি অ্যান্ড কন্ট্রোল আর দ্য ওয়েজ অফ স্যালভেশন। আমরা এটা পড়ে আসলাম না এখনই? দেখো সেলফ সারেন্ডার মানে কি, আমরা পড়েছি কি স্যাক্রিফাইজিং না, আরটা বললাম সিম্প্যাথাইজিং, সেটা হচ্ছে সিম্প্যাথি, আর সেলফ কন্ট্রোল গিভিং যেটা বললাম, এই তিনটাই পারে মানুষকে আধুনিক অবস্থান থেকে মুক্ত করতে। হুম, এছাড়াও দেখো আরও কিছু কবিতার নাম এসেছে, ওগুলো তো আগে আমরা দেখেছি, ফোর কোয়ার্ট্রেট। তারপরে দেখো ডাব্লিউ বি এর ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল নেমস ইন মডার্ন ইংলিশ পোয়েট্রি ইজ ডাব্লিউ বি এটস. His poetry, with its clear and bright imagery, pure and impulsive statement, and haunting melody, is one of the chief glories of modern English literature. তাহলে হচ্ছে কি ইম্পালসিভ স্টেটমেন্ট অ্যান্ড হন্টিং মেলোডি হচ্ছে পার্টিকুলারলি মডার্ন ইংলিশ পোয়েট্রি। হিজ সিগনিফিকেন্ট লাইক এলিয়টস ইজ ট্রুলি মাচ অ্যান্ড হি সিমস টু এপিটোমাইজ দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ইন হিজ টাইম। দেখো একই কথা, যেহেতু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছে, এইখানে আমরা দেখো বলছি দ্য ওয়ার্কস অফ ইয়েটস ফল ডিস্টিংক্টলি ইন্টু থ্রি গ্রুপস। তিনটা গ্রুপে তার পোয়েট্রিগুলোকে ভাগ করা হয়েছে। হি রোড হিজ আর্লিয়ার পোয়েমস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রোমান্টিসিস্ট লাইক স্পেন্সার, শেলি, রোসেটি, অ্যান্ড পার্টিকুলারলি অফ লেট ভিক্টোরিয়ান রোমান্টিক স্কেপিস্ট, যেটা কিটসের কথা আমরা বলছি। তাহলে প্রথম এই গ্রুপে এইগুলো পড়ছে। His earlier works bear testimony to the note of romantic escapism that haunted him in his early phase. The second stage, এই স্টেজে কি হচ্ছে, of Yeats poetry comprises his symbolic and mystical poems like the Wandering of Oisin and the Wind Among the Reeds। এই কবিতাতে এটা হচ্ছে symbolic and mystical poems. The influence of Blake is found particularly distinct on his poetry of this period. আচ্ছা, ব্লেক কোন এজের অন্তর্ভুক্ত বলো তো? ব্লেক কোন এজের অন্তর্ভুক্ত? উইলিয়াম ব্লেক রোমান্টিক। হ্যাঁ, রোমান্টিক এজের অন্তর্ভুক্ত, মানে তিনি হচ্ছে রোমান্টিক এজের শুরুর দিকের একজন কবি। হ্যাঁ, মানে এটা বলা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডের, বুঝতে পারছো? নিও ক্লাসিক্যাল এজ থেকে মানে রোমান্টিক এজে পদার্পণ হবার ঠিক ট্রানজিশনাল মুহূর্তের কবি হচ্ছেন তিনি। তার ভিতরে দুইটা এজেরই বৈশিষ্ট্য আছে। তার এই কবিতাটা বিশেষ করে খেয়াল করবা, এই যে দ্য টাওয়ার, এই কবিতাটা কার লেখা? ডাব্লিউ বি এটসের। বলছে দেখো, হিজ লেটার ওয়ার্কস ইনক্লুডিং দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি অ্যান্ড আদার পোয়েমস লাইক দ্য টাওয়ার অ্যান্ড দ্য উইন্ডিং স্টেয়ার আর মোর রিয়েলিস্টিক অ্যান্ড বেয়ার আউট হিজ সিরিয়াস ফিলোসফিক ভিউস। হিজ টু ওয়েল নন পোয়েম, যেটা হচ্ছে বাইজান্টিয়াম পোয়েমস, এটা হচ্ছে সেইলিং টু বাইজেন্টিয়াম অ্যান্ড বাইজান্টিয়াম, এই দুটা কবিতা। বাইজেন্টিয়াম হচ্ছে কি মনে আছে? বাইজেন্টিয়াম কাকে বলা হচ্ছে? আমরা কিন্তু ওই যে হিস্ট্রি শুরুর দিকে পড়েছিলাম, বাইজান্টিয়ান এম্পায়ার। আমরা যদি ম্যাপে দেখব, আচ্ছা
এই যে এইটা আমরা দেখেছিলাম কিন্তু, হ্যাঁ, যে আচ্ছা, এই যে চার্চের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? দেখো, রিলেটিং টু বাইজান্টিয়াম, নাও ইস্তাম্বুল, ইরাক, ইয়া কি, তুরস্ক, বাইজান্টিয়ান এম্পায়ার, দ্য ইস্টার্ন অর্থোডক্স চার্চ। তাহলে এটা যদি আমরা একটু ম্যাপে দেখি, ম্যাপে কোথায়, ইন ম্যাপ, এমএপি হবে, আমি এমপি দিয়ে দিচ্ছি। দেখো, বাইজান্টিয়ান এম্পায়ার, এইটা কি ইতালি না? দেখো এই যে এটা হচ্ছে ইতালি কিন্তু, হ্যাঁ, তার পাশের অংশ এই পুরোটা, হুম, তুরস্ক, গ্রিস, সিরিয়া বা এই জাতীয় এই এলাকাটুকু ছিল হচ্ছে বাইজান্টিয়ান এম্পায়ার। তৎকালীন সময় এটা ছিল হচ্ছে রিলিজিয়াস, তাই তো, একটা কেন্দ্র, ধর্মের একটা কেন্দ্র, যেখানে মানুষকে ধর্ম শেখা, যেটা আমরা মোটামুটি ইতিহাসে তো পড়েছি এর আগে, তাই না, যে ক্রিশ্চিয়ান রিলিজিয়ান কোথা থেকে সৃষ্টি হয়েছিল, কোথা থেকে আসলো, কোথায় গিয়ে মোটামুটি ধর্মীয় বিস্তার লাভ করলো, কত সালের দিকে ক্রিশ্চিয়ানিটি একটা জাতীয় ধর্ম হিসাবে প্রচারিত হলো, হ্যাঁ, 380 খ্রিস্টাব্দের দিক থেকে। ওই সময় মোটামুটি ধর্মের প্রতি মানুষের একটা আগ্রহ ছিল, ধর্মকে তারা মানতো, ধর্মভয় ছিল। এইটাকে রেফার করতে মেনলি বাইজান্টিয়াম, সেলিং টু বাইজান্টিয়াম, মানে কবির ইচ্ছা হচ্ছে যে আধুনিক যুগের এই নীতিহীনতা থেকে ওই বাইজান্টিয়ামে যেতে। তার মানে কি, যে ভ্যালু, মূল্যবোধ, তাই তো, ধর্মীয় মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধ, এগুলোর প্রতি বলছে, মে বি পার্টিকুলারলি মেনশনড অ্যাজ দ্য স্পেসিফিক অফ ইজ রিফ্লেক্টিভ ইন্ট্রিকেট পোয়েম অফ দ্য লেটার পিরিয়ড। In fact, he has 30 to 40 poems of outstanding merit, including the Tower, the Winding Stair, and Byzantium poems. তাহলে বাইজান্টিয়াম পয়েমস কয়টা বলো তো? বাইজান্টিয়ামকে কেন্দ্র করে কয়টা কবিতা লিখেছেন উনি? দেখো এই যে হিজ ওয়েল নন 2 পোয়েম নাকি, এটা হচ্ছে সেইলিং টু বাইজান্টিয়াম, আর একটা হচ্ছে শুধু বাইজান্টিয়াম। অ্যাজ আ, স্যার হ্যাঁ বলো। হুম, স্যার টাইম মনে হয় শেষের দিকে স্যার। আচ্ছা, হতে থাকুক, কেটে, তোমাদের আবার আইডি নাম্বার নিতে হবে তাই না? সময় তো চলে গেল, 6 মিনিট। আচ্ছা, তাহলে আমি আইডি নাম্বারটা একটু নিয়ে নিই। স্যার, বলো নিশাদ। স্যার গত ক্লাসের আমার আইডিটা আসে নাই, আমি প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, হয়তো তোমার মিস গেছে, তুমি একটু মেসেজ দিয়ে দিবা আমাকে তারিখ সহ। স্যার আমি মেসেজ দিছিলাম আপনাকে, দিয়েছো? আপনি দেখছেন? এখন ওটা ওই ভালোভাবে দেখছেন কিনা ওই জন্য আমি আরেকবার না, আমি মনে যদি করাই লাইক দিচ্ছি। চিহ্ন দিই, মনে করো আমি যদি রিয়াক্ট করি, লাইক রিয়াক্ট, তাহলে বুঝবো ওটা কাউন্ট করেছি, হ্যাঁ। রিয়াক্ট, না স্যার, লাইক তো দেন নাই, তাহলে এমনি কি সিন হয়েছে। সিন হয়েছে? আচ্ছা, তাহলে হয়তো সিন হয়েছে, দেখতে হবে। তুমি আরেকবার মেসেজ দিবা তাহলে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, প্রিয়ার কি কি অবস্থা? প্রিয়া সুস্থ আছেন তো নাকি? না স্যার, সুস্থ নেই, ঠান্ডায় গলা ভেঙে গেছে। আচ্ছা, এই জন্য সবাই চুপচাপ নাকি? সবাই চুপ হ্যাঁ করে স্যার, আছে। কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা, বলছে অ্যাজ আ পয়েট ইট ইজ ইনডিড গ্রেট। এটা এগুলো কথা, আর গ্রেট ট্রেট এগুলো তো তোমরা বুঝবা। এখানে কয়েকটা বিষয়, রোমান্টিসিস্ট কেন বলা হচ্ছে, কারণ রোমান্টিক এইজের যে ট্রেন্ডগুলোকে তারা ফলো করেছে। এইখানে একটা কথা রয়েছে। আচ্ছা, এই কবিতাটা কি তোমরা এইচএসসি লেভেলে পড়েছিলা? দ্য লেক আইল অফ ইনিসফ্রি। জি স্যার, পড়ছি। জি স্যার, বলেছিলাম। হ্যাঁ, এটা এই যে ডাব্লিউবিএডস এর, হ্যাঁ, এটারও দেখো নেচারের প্রতি আগ্রহ, যে নেচার উড বি দ্য সোর্স অফ জয়, হ্যাঁ। অতএব এখানে কিন্তু ওই যে রোমান্টিক কবিদের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এখানে এই যে বলছে, বলছে দেখো, সিনসিয়ার লাভ অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ নেচার, হ্যাঁ, বলছে হিজ ইন্টারেস্ট ইন সিম্পল ফোক লাইফ অ্যান্ড সিনসিয়ার লাভ অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ নেচার, দ্য সুপারন্যাচারাল ট্রুলি ইন্ডিকেট দ্য রোমান্টিক জিনিয়াস। তখন রোমান্টিক বৈশিষ্ট্যগুলো এসেছে। তারপরে ইস্কেপিস্ট, মানে আমরা যে ওই যে এটাও কিন্তু এক ধরনের ইস্কেপ, হ্যাঁ, ইস্কেপিজমের একটা আইডিয়া কিন্তু, যে আধুনিক সমাজ থেকে
মানে এই সকল থেকে প্রকৃতির মাঝে চলে যেতে হবে, যেখানে গিয়ে আমরা কি করতে পারবো, যে সকল রকমের দুঃখ কষ্ট ভুলে আমরা প্রকৃতির একটা যে ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন সেখানে থাকতে পারবো। এইটা তারপরে হচ্ছে মোটামুটি হিউম্যানিজম। হ্যাঁ, হিউম্যানিজম নিয়ে তো আগেও কথা বলছিলাম, হিউম্যানিজম এখানেও এসেছে, বিশেষ করে বাইজেন্টিয়াম পয়েন্ট সিরিয়াসে এটা প্রকাশ করেছে। তারপর হচ্ছে সিম্বলিস্ট, যেটা আগেই পেলাম, সিম্বলিজম, এগুলোর তাদের কবিতার অংশ হিসাবে গেছে। দেখো তুমি যাই পড়ো দেখবা যে মডার্ন পোয়েটদেরও কিছু একটা বৈশিষ্ট্য আছে, ওই কথাগুলো বারবার ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ, মানে একটা কবি মানে একটা এইজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেইগুলোকে একবার আইডিয়াটা ধরে নিতে পারলেই তুমি মনে করো যে কোনো কবির ওই আলোচনাগুলো তুমি ওর ভিতরে আনতে পারবা, দিয়ে দিতে পারবা। এখানে যেগুলো দেখলাম, আরটা হচ্ছে ইয়েট ইজ উইদাউট এনি ডাউট আ ভেরি আউটস্ট্যান্ডিং পোয়েট জিনিয়াস, ওই একই কথা, অত দরকার নেই। আ গ্রুপ অফ মডার্ন পোয়েটস ইজ কল্ড জর্জিয়ান পোয়েটস, জর্জিয়ান পোয়েটস আমরা পাচ্ছি, জর্জিয়ান এইস। এই তো মোটামুটি এইখানে এখানে একটা এক গ্রুপ কবির নাম আছে, এটা হচ্ছে প্রি র্যাফেলিট। ওটা কি পড়েছিল সবাই শর্ট নোটটা? হুম, বলো তো। পড়ছে। জি স্যার পড়ছি। রাফায়েল ছিল, রাফায়েলের পূর্ববর্তী মানে প্রি র্যাফেলিট, মানে তার চিন্তা ভাবনা, যেমন আমরা ওই যে অগাস্টানেজ বলছি না, অগাস্টান, তাই না, সে ওই রকম যে সম্রাট এম্পারার অগাস্টাস, তাতে রোমে যে ধরনের আইডিয়ালগুলো ওই সময় প্রচার করছিল বা যে আইডিয়ালগুলো প্রচলিত ছিল, সেইগুলো যখন ইংল্যান্ডে প্রকাশ করা হচ্ছে, তখন ওই অগাস্টান এইজের প্রভাবগুলো যেহেতু ইংল্যান্ডে ওই সময়ে কবিদের মধ্যে দেখা গেছে, সেই আদলেই নামকরণ করা হচ্ছে দ্য এজ অফ অগাস্টাস। অথচ দেখাচ্ছে অগাস্টান ইংল্যান্ডের রাজাই ছিল, মানে ছিল না, সে ছিল একজন রোমান বা ইটালিয়ান। তাহলে এইভাবে বিভিন্ন সময় কিন্তু নামকরণগুলো করা হয়েছে। হ্যাঁ, ও তো এই হলো মোটামুটি পোয়েট্রির ব্যাপারটা। এই দুইজন কবির সাথেই কোশ্চেনটা রিলেটেড থাকবে, একটু তোমরা ভালো করে দেখে নিবা। নেক্সট যেটা আসতেছে, আচ্ছা তো এবার তোমরা একটু তোমাদের বইটা বার করো, আমরা পোয়েট্রিকে এই পর্যন্ত রাখবো, কোশ্চেনগুলো এখানেই যথেষ্ট, এগুলো আর দরকার নাই। এরপর ডাব্লিউবিএস নিয়েও আছে, ন্যাশনাল পোয়েট, জাতীয় ন্যাশনালটা দরকার নেই। আমরা নভেল, সিম্বলিজম ইন মডার্ন পোয়েট্রি, এই যে মডার্ন ড্রামাতে, আচ্ছা তো সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, নেটওয়ার্ক নিয়ে আমি খুব বিপদে আছি, যে আসলে শুনতে পাচ্ছ কিনা তোমরা, তাহলে একটা ব্যাপার। আচ্ছা, তো পোয়েট্রি যেটুকু পড়লাম এইটুকু তোমরা রিভাইজ দিবে, তাহলে বুঝতে পারবে। আর ওর সাথে আমাদের যে শর্ট নোটগুলো আছে সেগুলো একটু দেখতে হবে। এখন আমরা চলে যাব হচ্ছে ড্রামাটা, আপাতত তোমরা একটু রিডিং দিয়ে নিও। হ্যাঁ, এখানে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হলো হচ্ছে আমাদের জর্জ বার্নার্ড শর, আমরা তো একটা ড্রামা পড়েছি নাকি, আর্মস্ট্রং দ্য ম্যান। আচ্ছা জি এখন স্যার। আমরা দেখব হচ্ছে নভেল। হ্যাঁ, নভেলের ফিচারগুলো আমরা একটু দেখব। সবার কাছে কি বই আছে? এই জি কল্যাণনাথ স্যার। দত্তের বই জেলং আছে? এর। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, জেলং তো নাই, কল্যাণনাথ দত্তে। হুম, জি স্যার আছে। আচ্ছা ওটার 514 পেজে যাও সবাই, আমি একটু জাস্ট ওর ফিচারগুলো নিয়ে কথা বলবো, রাইটারগুলো নিয়ে তোমরা পড়ে নিবা। হুম, কি আসতেছে এগুলো শুধু, হ্যাঁ সমস্যা। আচ্ছা একটু ওয়েট করো 1 মিনিট, আমি ইয়েটা নিয়ে নিই, তাই না? আমাদের আমাদের পড়া কিন্তু শেষ, তাই না? এই যে মডার্ন এজের এই বিষয়টা শেষ হলে এখন যা আসবে সব কিন্তু এখন রিভিশন। আর এই রিভিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাজের চেয়ে এখন তোমাদের কাজ বেশি। হ্যাঁ, এখন তোমাদের কাজ কিন্তু বেশি হবে। কী কাজ হবে? যেমন ব্রিফ কোশ্চেনগুলো তো তোমরা রেডি করবা, তাই না? আমি যেগুলো তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি
তার থেকেও বাড়তি কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমাদের দিক থেকে একটু প্রিপারেশন নিতে হবে, যাতে ব্যাকআপ হিসেবে, হ্যাঁ, বাই চান্স যাতে এদিক ওদিক না হয়ে যায়। আমি হয়তো যেগুলোকে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দিয়েছি, আমি সবগুলো তোমাদেরকে এই 2 মাস বা 3 মাসের মধ্যে সব কিছু দিয়ে দিব। এখানে ক্লাসের সংখ্যা আমি একটু তোমাদের এখন কমাই দিব, বুঝতে পারছো? এখন আলোচনার বিষয়টা মানে এখন তোমাদের পড়া বেশি হবে। দেখা যাচ্ছে বেশি বেশি ক্লাস নিয়ে মাসের ইয়ারটাকে কভার না করে দেখা যাচ্ছে আমি হয়তো সপ্তাহে একটা করে ক্লাস কম নিব, যাতে তোমরা বেশি পড়তে পারো এখন, তাই না? যে আমি হয়তো দেখা যাচ্ছে রিভিশন হিসাবে ধরলাম যে আগামী 1 সপ্তাহ আমরা এই 2টা কবিতার উপরে আলোচনা করব। তোমাদের বাড়িতে পড়বা, শুধুমাত্র কোথায় সমস্যা আছে যে একবারে বললাম যে হ্যাঁ আগামী ক্লাসে আমরা কিডস নিয়ে কথা বলবো। তো তোমরা সব কিছু রিভাইজ করলা, আমি কোশ্চেনগুলো দিয়ে দিলাম, কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিলাম, তারপরে কিডস এবং মনে করো যে হচ্ছে শেলি, এই দুটা নিয়ে আমরা 1 সপ্তাহ আলোচনা করে ওইটাকে আমরা কভার করে একটা টেস্ট দিয়ে আমরা শেষ করলাম। ঠিক এইভাবে আগাতে হবে। এখন যদি কেউ, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি, তুমি যদি না পড়ো, ফাইনাল যখন মডেল টেস্ট নিব, অনেকেই তোমরা দিবা না সেটা জানি, যারা দিবা তাদের মধ্যে আবার দেখবা যে স্যার আমার এটা তো রেডি করা হয়নি, আমি তো ওটা পড়ি নাই। আমি বললাম তাহলে তোমাদের দিয়ে দিচ্ছি অনেক আগে থেকে, কিন্তু তোমরা ওগুলো পড়ছো না, কিন্তু কখন পড়ার জন্য রেডি করে রাখছো? বলে পরীক্ষার আগে পড়ে নিব। এরকম করলে কিন্তু তুমি একবারে আবার চোখে অন্ধকার দেখা শুরু করবা। এখন তোমার মাথায় কিন্তু তথ্য অনেক, কিন্তু এখন তথ্যগুলোকে গুছিয়ে নিজে পড়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি এই সময়টুকু, হ্যাঁ। তো এই জন্য দয়া করে তোমরা একটু একাগ্র থাকবা এই সময়ে, যাতে গুরুত্ব হারিও না, হ্যাঁ। তো যাই হোক, আমরা একটু মডার্ন নভেলের কিছু ফিচার আছে, এটা নিয়ে আজকে আলোচনা করে আমরা মোটামুটি শেষ করব। কারণ এখানে নভেল এবং পোয়েট্রি এই দুটো থেকে মনে হয় কোশ্চেন আসবে বলে আমার কাছে সবচেয়ে এখন বেশি মনে হচ্ছে। কারণ এখানে ঐতিহাসিক আলোচনা বা ইতিহাস রিলেটেড আলোচনা কিন্তু আর নেই, যেমনটা আমরা ওই এলিজাবেথান এজ, কমনওয়েলথ পিরিয়ডে আলোচনা করছিলাম। এখানে জাস্ট সাহিত্যিক বা লিটারারি ফিচার এবং হচ্ছে সাহিত্যিক বা রাইটার, এই 3টা ফিচারে কিন্তু কথাবার্তা হবে, হ্যাঁ। তা বলছে দেখো যে দ্য ইংলিশ নভেল দ্যাট হ্যাড ইটস রিয়েল বিগিনিং ইন দ্য মিডিল অফ 18th সেঞ্চুরি, যেখানে শুরু হয়েছিল ইংলিশ নভেল, তাই না, আমাদের সেই নিও ক্লাসিক্যাল এজে। স্যার 540 পেজ। হ্যাঁ, এটা হচ্ছে 540 পেজ না, 514। 14 পেজ, এই যেখানে দেখাচ্ছে এই যে 514 পেজ। বলছে দ্য ইংলিশ নভেল দ্যাট হ্যাড ইটস রিয়েল বিগিনিং ইন দ্য মিডিল অফ দ্য 18th সেঞ্চুরি অ্যাটেইনড ইমেন্স পপুলারিটি ইন দ্য ভিক্টোরিয়ান এজ, তাই না? নভেল সবচেয়ে পপুলারিটি অর্জন করেছিল ভিক্টোরিয়ান এজে, বাট ইট ফাউন্ডস টু হ্যাভ বিকাম দ্য মোস্ট ডমিনেন্ট লিটারারি ফর্ম ইন দ্য প্রেজেন্ট এজ। আচ্ছা 514 পেজ বললে ওইখানে তো পাই না। কল্যাণনাথ দত্তের এটা। তুমি কি উইলিয়াম জেলং এর বই নিয়ে কাজ করছো? দত্তেই খুঁজছি। তাহলে থাকবে না কেন? দেখো ভালো করে। হ্যাঁ 514 পেজে আছে। নেটওয়ার্ক আজকে খুবই ডিস্টার্ব করছে, খুবই। আচ্ছা, তো বলছে দেখো দ্য নভেল দ্যাট গেল কোথায়, বাট ইট ফাউন্ড টু হ্যাভ বিকাম দ্য মোস্ট ডমিনেন্ট লিটারারি ফর্ম ইন দ্য প্রেজেন্ট এজ। প্রোজ ফিকশন সিমস মোর প্যালাটেবল দ্যান পোয়েট্রি, মানে তখন পোয়েট্রির চেয়ে আরও বেশি এনজয়েবল হচ্ছে যেন প্রোজ ফিকশন। সামওয়াট সফিস্টিকেটেড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট টু দ্য টেস্ট অফ সুপারফিশিয়ালি এডুকেটেড মডার্ন জেনারেশন। Moreover, by its direct communication, the novel proves more accessible to the masses than the drama. কারণ নভেল পড়তে যতটুকু ভালো লাগে, ড্রামা পড়তে কিন্তু অত ভালো লাগে না, কারণ ড্রামা হচ্ছে কি পড়ার জন্য না, ওটা স্টেজ করার জন্য, আর নভেল হচ্ছে পড়ার জন্য। ইন অ্যাডিশন দিস প্রুভস মোর সুটেবল ফর দ্য সোশিওলজিক্যাল স্টাডিজ হুইচ আর অফ মাস ইন্টারেস্ট ইন দ্য মডার্ন এজ। ন্যাচারালি দ্য ডমিনেন্স অফ দ্য নভেল ইজ ক্লিয়ারলি established in the modern English literature. The novel tells a story. Its storytelling aspects constitute mass of its appeal and popularity. Acha, the English fictional classics of the 18th century and the 19th, the novel of Richardson, Fielding, Dickens, Thackeray, আমরা তো অলরেডি আগে দেখেছি, are all rich in story element. They are found to set the tradition of novel writing in English that is solidly anchored in the social world of intrigue and ambition, love and marriage, happiness. মানে দেখানো হচ্ছে যে ইংলিশ যখন প্রথম, মানে নভেল যখন প্রথম শুরু করা হয়েছিল, এই যে ফিল্ডিংয়ের বা ডিকেনসনের, চার্লস ডিকেনসনের বা থ্যাকারির, সেখানের চেয়ে আধুনিক যুগের নভেল আরেকটু রিচ, সেটা বলা হচ্ছে। যে দ্য ওল্ড ট্রেডিশন অফ ইফেক্টিভ স্টোরি টেলিং ইজ ফাউন্ড ক্যারিড অন ইন মডার্ন লিটারেচার বাই সেভারাল নভেলিস্ট
সাম অফ হুম মে বি ক্লাসড ওয়েল উইথ দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট। মানে বলছে আধুনিক সমাজেও কিছু নভেলিস্ট আছে যাদেরকে ওই ভিক্টোরিয়ান নভেলিস্টের মতোই দেখা যায়, তারা শুধু স্টোরির উপরে গুরুত্ব দিয়েছে। যেমন এখানে নাম পাচ্ছি কি, দ্য নেমস ইনক্লুড জর্জ গিসিং, জর্জ মুর এবং রুয়ার্ড কিপলিং। রুয়ার্ড কিপলিংয়ের নাম শুনছো না? জি স্যার। এর একটা নভেল আছে, নভেলের নাম কি জানো? এই নভেল নিয়ে একটা সিনেমাও আছে, দ্য জাঙ্গল বুক বলে একটা নাম শুনেছো? জি স্যার, নাম সিনেমা শুনেছি দেখি। জি স্যার, দেখেছি এটা স্যার। হ্যাঁ, তো এইখানে সেই বিষয়গুলো এখানে দেখাবে আধুনিক যুগে এসে। তারপর যদি দেখো ট্রেজার আইল্যান্ড, তারপর হচ্ছে এখানে বেশ কিছু নাম আছে, এই নামগুলোর মধ্যে আমরা এইখানে যেমন রুয়েট কিপলিংয়ের নামটা মনে রাখবো। এখানে অনেকগুলো নাম থাকবে, মানে এখানে আবার আবার নভেলিস্টদের কিন্তু জঙ্গল দেখবা, শুধু এত বেশি নভেলিস্ট থাকবে এখানে। হ্যাঁ, তবে কয়েকজনকে আমরা পাবো যারা হচ্ছে মেইনলি মানে কি, এটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের সাথে মানে কম্পেয়ার করা যায় যাদের, তাদের মানে এদেরকে খুব একটা বিখ্যাত হিসেবে আমরা ধরবো না। পরবর্তীতে বলা হচ্ছে অ্যানাদার কন্টেম্পোরারি রুয়ার্ড কিপলিংয়ের ইজ মেনলি নোটেড অ্যাজ ইম্প্রেসড পয়েট। এটা দেখা হচ্ছে না, এখানেও আসেনি, আহ, এই যে এখানে পাবো, তাই তো? দেখো বলা হচ্ছে বাট দ্য গ্রেটেস্ট ফিগার অ্যামং দ্য ভিক্টোরিয়ান মডার্ন নভেলিস্ট ইজ হেনরি জেমস। এটা হচ্ছে গ্রেটেস্ট ফিগার। তার এরপর হচ্ছে তার কিছু নভেলের নাম আছে এখানে। এখানে নভেলের নামটা আমরা খেয়াল করবো, দ্য পোর্ট্রেট অফ আ লেডি। তাছাড়া এখানে অত বেশি দরকার নেই। এরপর হচ্ছে এই যে জোসেফ কনরেড, হ্যাঁ, দ্য হার্ট অফ ডার্কনেস বলে একটা নভেল আছে, যেখানে দ্য হার্ট অফ ডার্কনেস, খেয়াল রেখো নামগুলো। এখানে তার মেইন থিমটা হলো ইম্পেরিয়ালিজম নিয়ে লেখা। ইম্পেরিয়ালিজম যেটা হচ্ছে আধুনিক সমাজের কিন্তু একটা বিশেষ, আধুনিক যুগের কিন্তু একটা বিশেষ মানে কি বলবো পলিটিক্যাল একটা যেটা আমরা রবীন্দ্রনাথের সময় দেখছি, তাই না? রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওদিকে আমরা দেখলাম কি অ্যাপারথাইড, নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, ব্রিটিশরা যেটা শাসন করেছে, তার ওদিকে আমরা পাচ্ছি হচ্ছে তোমার শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, কে লিখছেন জানো? ভুলে গেলাম কেন? জর্জ জর্জ অরওয়েল। অরওয়েল। জর্জ অরওয়েল। এই যে নামগুলো, এই যে নভেলিস্টগুলো, এটা কিন্তু দেখো কোন সময়, এটা কিন্তু এই আধুনিক সময়, তাই না, 1900 সালের দিকে। বলছে অফ দ্য ইংলিশ নভেলিস্ট হু ফ্লারিশড অ্যাবাউট দ্য টার্ন অফ লাস্ট সেঞ্চুরি, কোথায় গেল, নান ইজ পারহ্যাপস মোর রিমার্কেবল দেন জোসেফ কনরাড। হ্যাঁ, তার ফ্যামিলি লাইফ অত আমাদের এখানে দরকার নেই। বলছে হিজ ফার্স্ট টু নভেলস Elmer's Folly and an Outcast of Ireland have a common Malayan background, a favorite setting for Conrad. But Conrad's real quality as a novelist is marked in the Nigger of the Narcissus, important novel, খেয়াল রেখো, and more especially Lord Jim. আর সবচেয়ে বলছে কর্নেট ইন্টারেস্ট ইন হিউম্যান নেচার স্ট্রাক ইন হিজ সাবসিকুয়েন্ট ওয়ার্কস হার্ট অফ ডার্কনেস। এটা আমরা একটু দেখব। তারপর হচ্ছে জোসেফ কনরেডের পর আসছে ফোর্ড। আচ্ছা, নামগুলো তো আমি বললাম যে ওখানে আলোচনা করবো না, তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, ওখানে যে নামগুলো আছে, এখানে আমি নামগুলো একটু বলি। এখানে দেখো জোসেফ কনরেড আছে, এইচ.জি. ওয়েলস, তারপর হচ্ছে উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম। আর নারী রাইটারদের মধ্যে নভেলিজম হচ্ছে ভার্জিনিয়া উলফ। আচ্ছা, ইএম ফোরস্টার আছে। এই নামগুলো একটু ভালো করে দেখবা। হ্যাঁ, ইএম ফোরস্টার, সবার কাছে যদি বই থাকে একটু দাগিয়ে নাও। যেমন হচ্ছে বললাম কি জোসেফ কনরেড, জোসেফ কনরেড, তারপর হচ্ছে এইচ.সি. ওয়েলস, এইচ.সি. ওয়েলস, তারপর হচ্ছে এদিকে আচ্ছা জোসেফ কনরেডের তো নভেল বললামই, যেটা বললাম কি হার্ট অফ ডার্কনেস। আরটা ওদিকে কি বললাম, দ্য নিগার অফ দ্য নার্সিসাস, এগুলো একটু দাগায় রাখবা কিন্তু। তারপরে এইচ.সি. ওয়েলস, এটা হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য টাইম মেশিন দাগিয়ে রাখো। তারপর হচ্ছে দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটু খেয়াল করবা, আর দরকার নেই এখানে। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে উইলিয়াম সমারসেট মম, এই যে মোঘাম যেটা দেওয়া আছে, মম উচ্চারণ। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, এটা একটু দাগিয়ে রাখবা, হিউম্যান বন্ডেজ। তারপর হচ্ছে ইএম ফরস্টার,
ইএম ফ্রস্টার প্যাসেজ টু ইন্ডিয়া আছে নাকি? প্যাসেজ টু ইন্ডিয়া, হ্যাঁ, প্যাসেজ টু ইন্ডিয়া, দেখো খেয়াল রাখো, এটাও ইম্পেরিয়ালিজম নিয়ে লেখা, আর প্যাসেজ টু ইন্ডিয়া। এরপর চলে যাব সাম আদার নভেলিস্ট, এখানে আমার দরকার নেই। আমরা চলে যাব ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের বিখ্যাত দুইটা নভেল হলো মিসেস ড্যালোওয়ে আর একটা হচ্ছে টু দ্য লাইট হাউস। এই যে নামগুলো বললাম, সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। এইগুলো জি স্যার। দাগিয়ে এই নামগুলো একটু ভালো করে পড়ে রাখবা, ওই নামগুলোকে আমার রেফার করতে হবে। হ্যাঁ, স্যার বেনেটের ওটা একটু আবার বলবেন? আর্নল্ড বেনেট বলি নাই আমি, ও বলেননি। ঠিক আছে? তো আমি বলেছি কনরাড এইচ.জি. ওয়েলস, তারপরে মম, আচ্ছা সরি, এখানে আছে হিউম্যান বন্ডেজ, এদিকে লিজা অফ ল্যাম্বেথ হিজ ফার্স্ট নভেল, উইলিয়াম সমারসেট মম। আর ইএম ফ্রস্টারে বললাম প্যাসেজ টু ইন্ডিয়া, আর ভার্জিনিয়া উলফের বললাম কি দুইটা, মিসেস ডালোওয়ে অ্যান্ড টু দ্য লাইট হাউস। স্যার এসজি ওয়েলসেরটা আরেকবার বলেন। দ্য টাইম মেশিন আছে না, এইচ.জি. ওয়েলস। দেখো প্রথম দিকে এই যে বিগিনিং উইথ দ্য টাইম মেশিন, আরটা বলছিলাম দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে মোটামুটি বিখ্যাত নভেল এই রাইটারগুলোর, এইগুলোকে আমরা একটু মাথায় নিব। আর ব্রড কোশ্চেন হলে মেইনলি ওই তোমাদের দেখাচ্ছে পোয়েট্রি থেকে আসার সম্ভাবনা বেশি, তবে নভেলের যে ফিচারগুলো, এই ফিচারগুলো হয়তো আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো পরবর্তীতে বলা হচ্ছে ইংলিশ নভেল সিন্স দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে পরবর্তীতে যে নভেলগুলো আছে ওটা আর একদিন আমরা ক্লাস নিব। আর এইখানে কিছু আমাদের শর্ট নোট একটু দেখতে হবে, সিম্বলিজম, হ্যাঁ এইগুলো তোমরা একটু পড়বা এখন। এটা হচ্ছে 12। তাহলে যেটা বললাম, যে দুটো আমি পড়াই দিলাম, একটা হচ্ছে কি পোয়েট্রি, যেটা তো আমি পড়াই দিলাম, এখন হচ্ছে রিড দ্য স্যালিয়েন্ট ফিচার, তাই তো? ফিচার্স অফ মডার্ন নভেল। হ্যাঁ, এটা পেজ হচ্ছে 514 থেকে একদম যেগুলো আমি বললাম এইগুলোর মধ্যে থেকে শুরু করে 520 পর্যন্ত। 520 কল্যাণনাথ দত্ত কিন্তু, হ্যাঁ এইটা দেখবা। আর শর্ট নোটে আচ্ছা আরেকটা আছে, আরেকটা অপশন পড়তে হবে, রিড অ্যাবাউট দ্য স্ট্রিম অফ কনসাসনেস। নভেলস, মানে স্ট্রিম অফ কনসাসনেস এই তত্ত্বটা কি, কনসাসনেস ইন নভেলস। এটা আছে পেজ নাম্বার 525 থেকে জেমস জয়েস আছে, লরেন্স আছে, ডিএস লরেন্স, হ্যাঁ 529। আচ্ছা এই দুটা আপাতত তোমরা রিডিং দিয়ে এসো আগামী দিন, হ্যাঁ এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই থাকলো মেইনলি তোমাদের পড়া। আর ওদিকে যে কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেনগুলো দেওয়ার সাথে সাথে পড়তে শুরু করে দিবা, এছাড়া আর কিছু না। তো তাহলে এই হলো আজকের মতো আলোচনা। তো আশা করি যে বিষয়গুলো বললাম একটু মাথায় রাখবা। আর যে কোশ্চেনগুলো আমি যেহেতু দিয়েছি, নিজে থেকে একটু প্রস্তুতি নিতে শুরু করে দাও সবাই, হ্যাঁ। আচ্ছা, তো এমনি আর কার কোনো কথা আছে? না স্যার। কথা না থাকে তো ওগুলো একটু পড়তে থাকো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, গুড নাইট, বাই।